নমস্কার, আমি সৌরভ, আর আপনারা শুনছেন আমার সোনার বাংলা। আমাদের সকল গল্পগুলি শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। আপনারা আজ শুনতে চলেছেন এক হাড় হিম করা ঘটনা। ঠিক রাত 12টা। বটতলায় যখন নামলাম তখন রাত 12টা। বাসটা চলে যাবার সঙ্গে সঙ্গে আমি অন্ধকারে সাগরে নিমজ্জিত হলাম। মিনিট দুয়েকের মতো চোখ বন্ধ রাখলাম অন্ধকার মানিয়ে নেয়ার জন্য, তবুও আশেপাশের কিছু চোখে পড়ল না। কি ভয়াবহ অন্ধকার! বেশ অনেকদিন পরে গ্রামের বাড়িতে আসছি। এখান থেকে 1.5-2 কিলোমিটার দক্ষিণে আমাদের গ্রাম। রিকশাই একমাত্র বাহন, কিন্তু এত রাতে রিকশা পাবো কিনা সন্দেহ হলো। বাড়ি যেতে আবার দুটি বিশেষ জায়গা পার হতে হয়, যেগুলো গ্রামের কিছু লোকের ভাষায় দেও দানব এর আবাসস্থল। যদিও এসব কথা এ যাবৎকালে ফালতু বলে উড়িয়ে দিয়েছি। বিংশ শতাব্দীর এই দিনে এসব কথা হাস্যকর মনে হয়, কিন্তু আজ এই পরিবেশে কথাগুলো বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে। দূরে কোথায় যেন ঝিঝি পোকা ডাকছে। শুনশান নীরবতার মধ্যে থেমে থেমে ডেকে ওঠা ওই শব্দকে ভৌতিক ভয়ঙ্কর শোনাচ্ছে। মনে হচ্ছে পৃথিবীতে আর কিছুর অস্তিত্ব নেই। আমি আর ঝিঝি পোকা, সাথে অন্ধকার। এতক্ষণে আবছাভাবে সবকিছু চোখে পড়তে শুরু করলো। পাকা রাস্তা থেকে দক্ষিণ দিকে নেমে গেছে আমাদের গ্রামের রাস্তা। আমি রাস্তায় নেমে পড়লাম। ছোট দোকানটি চোখে পড়ল, বন্ধ হয়ে গেছে অনেক আগেই। পাশে যেখানে রিকশা থাকার কথা সে জায়গাটা ফাঁকা। ভয়ে আমার গা ছমছম করছে। এখন কি করি? একটু ইতস্তত করে ধীরে ধীরে সামনের দিকে এগুতে থাকলাম। হঠাৎ এক ঝলক আলোর স্ফুলিঙ্গ চোখে পড়ল। সর্বনাশ! ভূতের আগুন নয়তো। মৃদু গুনগুন শব্দ কানে যেতেই ভয়টা কিছুটা কেটে গেল। ভূত আর যাই করুক গুনগুন করে গান করে না, কোন দিন করেছে বলেও শুনিনি। আমি সাহস করে এগিয়ে যাই। একটা রিকশা। সিটে বসে বিড়ি ফুঁকছে রিকশাওয়ালা। বিড়ির টানে যে আলো সৃষ্টি হলো তাতেই তার চেহারা পরিষ্কার দেখতে পেলাম। রোগা পাতলা শরীর, শুকনো মুখ। আশ্চর্য! বিড়ির আলো যে এতটুকু তা কখনো কল্পনাও করিনি। দিনের আলোয় কখনো বোঝা যায় না অন্ধকারে এই একটু বিড়ির আলো কত উজ্জ্বল হয়ে জ্বলে। আমাকে দেখে লাফ দিয়ে নেমে দাঁড়ালো সে রিকশা থেকে। বিড়িটা ছুঁড়ে ফেলে দিল। আজ্ঞে ভাইয়া যাইবেন নাকি? উঠেন। আমি একটু অবাকই হলাম। চেনে নাকি আমাকে? হতে পারে, গ্রামের অনেকের কাছেই আমি পরিচিত। আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, আপনি হ্যারিকেন জ্বালাননি কেন? আসলে কমাইতে গিয়া শরীরটা ভিতরে পইরা গেছে। আমি রিকশায় উঠে বসলাম। আচ্ছা, অন্ধকারে রিকশা চালাবেন কিভাবে? আর রাস্তায় বা দেখবেন কি করে? অসুবিধা নাই, বিলাইয়ের চোখ আমার, অন্ধকারেও সব দেখতে পারি। আপনি শক্ত হইয়া বইসা থাকেন। রিকশাটি ঘুরিয়ে অদ্ভুত কায়দায় লাফিয়ে তার আসনে উঠে বসল রিকশাওয়ালা। কয়েক মুহূর্তেই দ্রুত চলতে শুরু করল রিকশা। ওই রোগা পেটকা টিনটিনে শরীরে যে এত শক্তি তা ওকে দেখে বুঝতেই পারিনি। কিছু সামনেই দেও দানবের আবাসস্থল, বিশেষ জায়গা দুটির প্রথমটি। উত্তর পাড়া আর দক্ষিণ পাড়ার ঠিক মাঝখানের কালভার্ট। কালভার্টের দুই পাশে দুটো শিমুল গাছ। দুই পাড়ার লোকজন বুনেছিল। বিশাল আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে গাছ দুটি, দেখতেও হুবহু এক। আর চারিদিক বিস্তীর্ণ মাঠ, ক্ষেত ও খামার। সবাই বলে নিচ দিয়ে যাবার সময় শিমুল গাছ থেকে ঝাঁপ দিয়ে ঘাড়ের উপর আছড়ে পড়ে দেও। কিছুক্ষণের মধ্যেই উত্তর পাড়া পার হয়ে গেল রিকশা। অন্ধকার থেকে আবছা আলোয় আসতেই বুঝলাম উত্তর পাড়ার শেষ বাড়িটি পার হলাম। কিছু দূরেই কালভার্ট। আমি চোখ বন্ধ করে বসে রইলাম। সত্যিই ভয় পাচ্ছি। মৃদু ঝাঁকি অনুভূত হতেই বুঝলাম কালভার্ট পার হচ্ছি। একটু করে চোখ মেলে তাকাতেই দেখলাম ও পাশের শিমুল গাছটা পাশ কাটিয়ে চলে যাচ্ছি আমরা। মনে একটু সাহস ফিরে এলো। একটা ঝামেলা তো পার হলো। পরবর্তী স্পট একটু সামনেই। ওখানটা অবশ্য একটু অন্যরকম। বাংলা দ অক্ষরের মতো দুটো বাঁক নিয়েছে রাস্তা, চারপাশে বাঁশের ঝাড়। দিনের বেলায় বেশ অন্ধকার হয়ে থাকে।
আর রাতে হলে তো কথাই নেই। বাঁশ ঝাড়ের মুখে ওখানেও বড় একটা শিমুল গাছ দাঁড়িয়ে। কাকতালীয়ভাবে এটিও একই রকম দেখতে। রাতের অন্ধকারে গাছটিকে আরো ভয়াবহ দেখায়। মনে হয় বিশাল এক দৈত্য দাঁড়িয়ে আছে। এর সম্পর্কে নানা রকমের গল্প শুনেছি ছোটবেলায়। দিনের বেলায় যেতে গা ছুমছুম করে, রাতের বেলা ওখান দিয়ে গেলে নাকি বোবায় ধরে। বোবা বিষয়টা কি তা আমি এখনো কারো কাছে সঠিকভাবে জানতে পারিনি। অনেককেই নাকি বোবায় ধরেছে, কিন্তু এখনো এমন কাউকে পাইনি যাকে বোবায় ধরেছে। সবাই শুধু শুনেই এসেছে। ভয় কাটানোর জন্য অন্য কিছু ভাবতে বসলাম। বিকেলে রওনা হয়ে রাত 12টায় এসে পৌঁছেছি। মাত্র 100 কিলোমিটার পথ। আশ্চর্য, ঢাকা থেকেই যদি 3 ঘন্টা সময় লাগে বের হতে তাহলে কেমন লাগে। ভীষণ মেজাজ খারাপ হচ্ছে দেশের ট্রাফিক ব্যবস্থার উপর। অন্ধকারে রিক্সাওয়ালা সাই সাই করে প্যাডেল মেরে চলছে। হঠাৎ মনে হলো এতক্ষণে তো বাঁশঝাড় মানে দ্বিতীয় স্পটটা পার হয়ে যাবার কথা। বিষয় ঠিক কি? আমি চারদিকে একটু খেয়াল করার চেষ্টা করলাম। ওই তো সামনে আবছাভাবে শিমুল গাছ দেখা যাচ্ছে, তার মানে আমরা দ্বিতীয় স্পটে ঢুকতে যাচ্ছি। আমি দাঁত মুখ চেপে জবুথবু হয়ে বসে রইলাম। শিমুল গাছটা পার হবার পরেই আবার মৃদু ঝাঁকি খেল রিক্সা। মনে হলো রিক্সাটা আবারও কালভার্ট পার হল। আশ্চর্য, কালভার্ট তো পার হয়েই এলাম। ঘটনাটা কি? আরে, এই তো এবারের শিমুল গাছটি। আবছা আলোয় দেখা গেল পাশ কাটিয়ে চলে গেলাম। কি ব্যাপার, এমন হলো কেন? নাকি ভূতের ভয়ে মাথার ভেতর ওলট পালট হয়ে গেল? আমি সচেতনভাবে তাকালাম। ছুটে চলেছে রিক্সা। এক মনে চালিয়ে যাচ্ছে রিক্সাওয়ালা। কিছু জিজ্ঞেস করব, ইচ্ছে করছে না, বেকুবি হয়ে যায়। আমি শহরের ছেলে, ভয় পেয়েছি শুনলে এ কথা রটে যাবে। ওই তো সামনে আবছা অন্ধকারে আবারও শিমুল গাছে অবয়ব চোখে পড়ছে। পৌঁছে গেছি এবার বাঁশঝাড়ের কাছে। আমি সজাগ দৃষ্টি মেলে তাকিয়ে আছি। আমার বাম দিকে শিমুল গাছটা পার হয়ে গেল। তারপর আবারও মধু একটা ঝাঁকি। আমরা তৃতীয়বারের মতো কালভার্ট পার হচ্ছি। আমার সারা শরীরের রোমকূপে শীতল একটা স্রোত বয়ে গেল। ভয়ঙ্কর কিছু একটা ঘটে গেছে বা যাচ্ছে। আমি রিক্সায় বসেই প্যাডেলরত রিক্সাওয়ালার গায়ে হাত রাখলাম। বরফের মতো ঠান্ডা হয়ে আছে রিক্সাওয়ালার শরীর। আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমি চিৎকার করে তার পিঠে ধাক্কাতে লাগলাম, এই। রিক্সাওয়ালা কেমন যেন বোমানির মতো আওয়াজ করতে থাকল। মনে হলো কে যেন তার মুখ চেপে ধরে রেখেছে। মনে হচ্ছে প্রাণপণে রিক্সার হাতল ধরে রেখেছে সে। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের সবাইকে। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা মতামত দিলে পার্ট 2 খুব তাড়াতাড়ি নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এলাম। দেখা হবে কোনো এক হাড় হিম করা ভূতের গল্প নিয়ে।